পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সেপ্টেম্বর মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোতে সব নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের জন্যই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেটা আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোতে ছিল না। সেইভাবে তোমাদেরকে সেই অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে তোমাদেরকে আমি প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে সুন্দর করে দেখাবো এবং তুমি খাতায় কীভাবে করবে সেটাও আমি সুন্দর করে দেখিয়ে দেবো। ঠিক আছে, ওকে, চলো প্রথমে দেখো একের দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের মান 2 দেখতে পাচ্ছ। এখানে আছে একের দাগের 1.1 আছে, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, টোটাল 9টা কোশ্চেন আছে এখানে। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 মার্ক বলে দেওয়া হয়েছে। আচ্ছা, 2-এর দাগও ঠিক একই রকম বলা হয়েছে। দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষা লিখতে বলেছে। এটা কিন্তু প্রতিটি প্রশ্নের মান 3 মার্ক করে আছে। এখানে আছে এখন 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, এখানে 7টা প্রশ্ন আছে, বুঝতে পেরেছো? আর নিচে দেখো 3-3-এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ব্যাকরণ থেকে বা গ্রামার থেকে আছে 3.1, 3.2, 3.3-এর আবার 3টে আছে, 3.4 আছে। ঠিক আছে, এই এতগুলো কোশ্চেন আছে। এগুলো প্রতিটি প্রশ্নের মান 1 করে বলে দেওয়া হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষক কাছে জমা দেবে। কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, তারা কোশ্চেনটা দেখে নিলে এবার আমরা পরপর করে চলে যাই প্রশ্ন এবং উত্তরটা নিয়ে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা কী আছে সেটা আমরা দেখে নিই। দেখো প্রথম প্রশ্নটা ছিল এইটা 1.1-এর, গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো। কখন গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো? ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে। উত্তরটা এইভাবে লিখবে যে সরকারের লোকেরা নদীতে কম সোনা খুঁজে পাওয়ার ফলে পাততাড়ি গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল সেদিন গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো। বুঝতে পারছো? এইটুকু লিখলেই হবে, যেহেতু 2 মার্ক আছে তাহলে এইভাবে সুন্দর করে এইটুকু লিখবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন কী বলছে দেখো 1.2-এর, জীবনভর শব্দের অর্থ কী? শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। আচ্ছা, উত্তর দেখো এইভাবে লিখবে, জীবনভর শব্দের অর্থ হচ্ছে সারা জীবন। তা জীবনভর দিয়ে একটা বাক্য রচনা কি না, আমি জীবনভর একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে। ওকে, এবার চলে আসছে 1.3-এর প্রশ্নটা কী আছে, কি বলেছে, এবার কি মনে করে এই প্রশ্নের উত্তরে শ্রোতা কি বলেছিলেন? এবার কি মনে করে এই প্রশ্নের উত্তরে শ্রোতা কি বলেছিলেন? উত্তরটা তাহলে এইভাবে সুন্দর করে লিখবে, এবার কি মনে করে এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ লেখক জীবন সর্দার বলেছিলেন যে চৈত্র মাস শুকনো কাল হওয়ায় তিনি তখন দামোদরের তীরে অনেক সবজি ফসল দেখেছিলেন আর এবার তিনি জল ভরা নদী দেখতে এসেছেন। ঠিক আছে, এইভাবে এইটুকু লিখলেই হবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরে শ্রোতা কী বলেছিলেন এইটুকু লিখলেই হবে। শুনতে পেয়েছো? আচ্ছা, এবার 1.4 কী বলেছে দেখো, আমি তবে 100টা দাঁড়, আমি পাল তুলে দিই 4টে 5টা 6টা, কেন কথক এমনটি করতে চায়? উত্তর তাহলে কীভাবে লিখবে দেখো, উত্তর এইভাবে লিখবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কথক তার নৌকা যাত্রা কবিতায় মধুমাঝির নৌকাটি নিয়ে 100টা দাঁড় এঁটে 4টে 5টে 6টা পাল তুলে দিয়ে মাত্র একটি বার 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যেতে চাইছেন। ঠিক আছে, তাহলে যেভাবে লেখা হলো সুন্দর করে এইভাবে তুমি লিখে ফেলবে। ঠিক আছে, অবশ্যই ভালো করে গল্পগুলো তো অবশ্যই তুমি ভালো করে পড়বে। ওকে, ব্যাস। এরপরে কোশ্চেনটা কী আছে দেখো 1.5-এর, সেক্সটান্ট এর কাজ কী? সেক্সটান্ট এর কাজ কী না, উত্তরটা এইভাবে লিখবে, যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সটান্ট। পর্যটক ও অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নের উত্তরটাই সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ঠিক আছে, এবার 1.6 পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়? ঠিক আছে, প্রশ্ন উত্তর এইভাবে সুন্দর করে লিখে নেবে। তো উত্তরটা কীভাবে লিখবে দেখো, উত্তর এইভাবে লিখবে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় মহেশ দাস ভর দুপুরে ধুলো উড়িয়ে সান্টাফে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে 1.6-এর প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখবে। যেহেতু এগুলো 2 মার্কের আছে তাহলে এগুলো সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। এবার 1.7-এর কোশ্চেন কী আছে দেখো, এমনকি বুড়ো লোকের উপকারে ও আসতে গাছেরা কিভাবে বুড়ো লোকের উপকারে আসতো? ঠিক আছে, তো উত্তরটা কীভাবে লিখবে না, গাছেরা কেন চলাফেরা করে না
গল্পে বুড়ো লোকের নানা উপকারে আসতো গাছেরা, তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো, তারপর গাছ বা গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এমনকি সেই বুড়ো লোকটি যেখানে যেতে চাইতো গাছ সেখানেই তাকে পৌঁছে দিত। বুঝতে পেরেছো? তাহলে এই উত্তরগুলো তোমরা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে খাতায় করে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিও। ঠিক আছে, চলো এবারে 1.8-এর কোশ্চেনে কী বলেছে দেখো। শানুর বাবাই বলেছিলেন কথাটা, কথাটা কি? শানুর বাবাই বলেছিল কথাটা, কথাটা কি? উত্তরটা এইভাবে লিখবে। কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল গল্পে শানুর বাবা বলেছিলেন যে মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা পুকুর আর কিছু থাকবে না, সব শহর হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে 1.8-এর উত্তরটা তোমরা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। আশা করি কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তোমাদের। ওকে, 1.9-এর প্রশ্নটা কী বলছে দেখো। তাল গাছ কেবলই তাদের ডাকে, তাল গাছ কাদের ডাকে? উত্তরটা কীভাবে লিখবে দেখো, উত্তরটা এইভাবে লিখবে। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী গল্পের তাল গাছ উড়ন্ত বলাকাদের কেবলই তার পাতা নেড়ে ডাকে, এছাড়াও তাল গাছ শরতের মেঘকে ডাকে। ঠিক আছে, তাল গাছ শরতের মেঘকে ডাকে। এইভাবে 1.9-এর প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবারে 2-এর দাগে যে প্রশ্নগুলো আছে সেটা আমরা খুব শুরু করবো। এগুলো কিন্তু 3 মার্ক করে, এটা খেয়াল রাখবে। এটা 3 মার্ক, আগেরগুলো সব 2 মার্ক ছিল, এবার এগুলো কিন্তু 3 মার্ক করে। 2.1-এর প্রশ্নটা কী এসে দেখো। সংস্কৃতে দিদিমণির নাম রেখেছিলেন নদী মাতৃকে, কেন তিনি এমন নাম রেখেছেন? উত্তরটা কীভাবে লিখবে দেখো। গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিলেন নদী মাতৃকা। নদী মাতৃকা শব্দের অর্থ হলো নদী যার কাছে মায়ের মতো। মায়ের সাথে সন্তানের যেমন নারীর সম্পর্ক, ঠিক তেমনি সোনার সঙ্গে নদীর সেই সম্পর্ক। নদী যেন তার সত্যিকারের মা, মা যেমন তার সন্তানকে তাদের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তোলে, ঠিক তেমনই সোনা নদীকে ভালোবাসে। সে সারাদিন নদীর বুকে সাঁতার কেটে বেড়ায়। নদীমা হিরণ্যবক্ষে ঢেউ দুলিয়ে হাসেন আর তার সারা গায়ে সোনা চিকচিক করে, তাই দিদিমণি তার এমন নাম রেখেছেন। বুঝতে পেরেছ? তাহলে 3 মার্কে যেহেতু কোশ্চেনের উত্তর, তাহলে তোমাকে এইটুকু লিখতেই হবে তোমাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এরপরে কোশ্চেন কী বলেছে দেখো। 2.2-এর ভালো তো নয়, বাঁকা সোজা সহজ পথের থেকে কথাটির তাৎপর্যটা কি? উত্তরটা এইভাবে লিখবে দেখো। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় কবি নদীর চলার সঙ্গে নিজের জীবনে চলার তুলনা করেছেন। নদী কখনো সোজা যায় না, সব সময় বাঁকা পথে যায়। যদি নদী সোজা যেত তাহলে কবি ও নদীর সাথে যেত। কবির মতে বাঁকা পথ সোজা ও সহজ পথের থেকে ভালো নয়। একদিকে পথের মানুষজন সোজা পথে চলার পরামর্শ দেয়, এই পথই জীবনের সেরা পথ, সেই পথ থেকে বিচ্যুত হওয়ার একদম উচিত নয়। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে সুন্দর করে 2.2-এর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে খাতায় করে লিখবে, এবং লিখে অবশ্যই ভালো করে গল্পগুলো পড়ে এগুলো লিখবে। ঠিক আছে, 2.3-এর প্রশ্ন কী আছে দেখো। মনু আমার কথা শুনে হেসে ফেলল, কোন কথায় মনু হেসেছে? উত্তর কীভাবে লিখবে দেখো। উত্তর এইভাবে লিখবে। জীবন সর্দারের লেখা নদীর তীরে একা গল্পে লেখক যখন মনু মাঝিকে বলেছিলেন দামোদরের চরে ওই যে আসানসোল থেকে আদ্রা সবার লাইনে দামোদরের উপর দামোদর স্টেশন, সেখানে নদীমার চওড়া বটে তবে জল নেই, তার চড়ায় দেখা দেখিয়েছে। ঠিক আছে, চওড়ায় চোখা দেখিয়েছে। এইভাবে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবং কাদা কোঁচানো দেখেছি এবং মেছো বক দেখেছি, এই কথা শুনে মনু এসে লাস্ট পার্টটা এটা ছিল, এটা লিখে নেবে। কাদা খোঁচা দেখেছি, মেছো বক দেখেছি, এই কথাগুলো শুনে মনু হেসেছে। ঠিক আছে, এটা বাকিটা ছিল, এটা লিখে নেবে। এবার 2.4-এর প্রশ্নটা দেখো কী বলেছে। গল্প বলায় তোমার কোলে এসে কথা কোন গল্প শোনাতে চায়? উত্তরটা কীভাবে লিখবে দেখো। উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতায় কথা, অর্থাৎ কবি নিজে শ্যাম ও আশাকে সঙ্গে নিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ি দিতে চান। তাদের নৌকো ভোরবেলায় ছাড়বে, দেখতে দেখতে তাদের নৌকো অনেক দূর ভেসে যাবে। মা যখন পুকুর ঘাটে দুপুরবেলা থাকবে তখন তারা নতুন রাজার দেশে পৌঁছে যাবে। একে একে তারা তীর পূর্ণিমার মাঠ, তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। তারপর তারা যখন সন্ধেবেলা ফিরে আসবে তখন তিনি মায়ের কোলে বসে এসব গল্প শোনাতে চায়। বুঝতে পেরেছ? এই প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। 2.5 প্রশ্নটা দেখো।
তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। সেই সময়ের কথা গাছের কেন চলাফেরা করে না গল্পে কিভাবে ফুটে উঠেছে? উত্তরটা কীভাবে লিখবে এইভাবে দেখো। প্রচলিত গল্প গাছেরা কেন চলাফেরা করে না। গল্পে খুব প্রাচীনকালে গাছেরাও মানুষ ও অন্যান্য জীব জন্তুর মতো চলাফেরা করতে পারত। গাছেরা শেকড় বাকড় মাটির নিচে চলাচল করে দিব্যি ঘুরে বেড়াতো। সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। তখন কোনো যানবাহন না থাকায় মানুষকে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো। গাছেরা তাদের শাখা প্রশাখা ছড়িয়ে দিত চারিদিকে, আর মানুষ তাদের পোশাক আশাক বাক্স পাটরা থলি গাছের ডালে ঝুলিয়ে রাখত। মানুষের নির্দেশে গাছেরা হেঁটে হেঁটে গিয়ে সেই সব জিনিস ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত। এমনকি বুড়ো লোকেদের গাছের নিজেদের ভালো ভালো ডালে বসিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিত। অর্থাৎ সেই প্রাচীনকালে মানুষ ও গাছ ছিল একে অপরের উপকারী সাথী। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর তুমি সুন্দর করে এইভাবে লিখে ফেলবে আশা করি। ঠিক আছে, এবার 2.6 প্রশ্ন কী বলেছে দেখো। একা একা থাকতে নেই গল্পে বর্ষার রাতে কি ঘটেছিল? না উত্তর লিখে এইভাবে না, প্রচলিত গল্প একা একা থাকতে নেই গল্পে বর্ষার রাতে অর্থাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় অর্থাৎ শুরু হয়। সেই হাওয়ায় মাকে তৈরি পরিবারে ঘর বাড়ি ভেঙে গেল। ঝড়ে হাওয়ার দাপটে গাছপালা ভেঙে গেল। ঠিক আছে, তাহলে এই 2.6 উত্তরটা এইটুকু লিখলেই হবে, কোনো সমস্যা নেই। 2.7 প্রশ্নটা দেখো। আজ কি আরাম। আরাম কবিতায় শিশুটি আরাম বোধ করে কেন? উত্তরটা এইভাবে লিখবে। শঙ্খ ঘোষের লেখা আরাম কবিতায় শিশুটি ভোরবেলা পাখির ডাকে ঘুম থেকে উঠে দেখে তার মা বাবা দুজনে দুপাশে রয়েছে। পাশের ঘরে তার জিজি বেহুশ অবস্থায় ঘুমোচ্ছে। এমরে পুতুলের টুং টাং শব্দ করছে। একদিকে আজকের ডাক শোনা যাচ্ছে, আর অন্যদিকে শ্রীরাম অর্থাৎ সীতারামের নাম গান শোনা যাচ্ছে। এই সব দেখে তার মনে হচ্ছে আজকের দিনটা খুবই আরামের। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে এই 2.7 উত্তরটা এইভাবে লিখে ফেলবে। এবার চলে আসি 3.1 যে প্রশ্নটা ছিল সেটা আমরা দেখে নিই। কী বলেছে? বাংলা ভাষায় স্বরবর্ণ কী কী? উত্তরটা কীভাবে লিখবে দেখো। বাংলা ভাষায় স্বরবর্ণ মোট 11টি, যেমন ও আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও ও। উত্তরটা এইভাবে লিখে ফেলবে, এগুলো 1 মার্ক করে যেহেতু আছে। আচ্ছা, তারপর 3.2 যে প্রশ্নটা ছিল, দ্বিস্বর কাদের বলা হয়? দ্বিস্বর কাদের বলা হয়? উত্তরটা এইভাবে লিখবে। একই ধ্বনি বা বর্ণের মধ্যে দুটি স্বর অবস্থান করলে তাকে দ্বিস্বর বলে। যেমন ও যুক্ত হস্য, যেমন ওই ও যুক্ত হস্যই, এইভাবে। ঠিক আছে, ওকে। 3.3 প্রশ্নটা কী আছে দেখো। বর্ণ বিশ্লেষণ করতে বলেছে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা কীভাবে লিখবে? আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত ও যুক্ত ক হসন্ত যুক্ত পেটকার হসন্ত যুক্ত আ। ঠিক আছে, এবার 3.2 দেখো। বিদ্যাসাগর ব হসন্ত যুক্ত হর্ষই যুক্ত দ হসন্ত যুক্ত অন্তস্থ যুক্ত আ যুক্ত দন্তস্ব হসন্ত যুক্ত আ যুক্ত গ হসন্ত যুক্ত অ যুক্ত র হসন্ত। ঠিক আছে, 3.2 এর উত্তরটা এইভাবে লিখবে। আচ্ছা, এবার 3.3 কী ছিল? স্বাধীনতা দন্তস্ব হসন্ত যুক্ত ব হসন্ত যুক্ত আ যুক্ত ধ হসন্ত যুক্ত দীর্ঘইকার যুক্ত দন্তন হসন্ত যুক্ত অ যুক্ত ত হসন্ত যুক্ত আ। এগুলো এইভাবে লিখবে। একই রকমভাবে 3.4 যে প্রশ্নগুলো আছে কী ছিল না, নিচের শব্দগুলো কি কি বর্ণ দিয়ে তৈরি? তা সেও একই রকম, এটা উত্তরগুলো সব একই রকম। যেমন বলা আছে অসাবধানী, অসাবধানী এটা কীভাবে লিখবে না, অ যুক্ত দন্তস্ব হসন্ত যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত অ যুক্ত ধয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তন হসন্ত যুক্ত হর্ষই। এখন 3.4 কী ছিল? বিপর্যস্ত, এইভাবে ব হসন্ত যুক্ত হর্ষই যুক্ত প হসন্ত যুক্ত অ যুক্ত র হসন্ত যুক্ত অন্তস্থ হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত হসন্ত যুক্ত ত হসন্ত যুক্ত অ। ঠিক আছে, আর শেষে যেটা আছে 3.43 এবং 3.44 অবস্থান ও যুক্ত ব হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত হসন্ত যুক্ত থ হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত হসন্ত। আর 3.44 আছে সমুদ্র দন্তস হসন্ত যুক্ত অ যুক্ত ম হসন্ত যুক্ত হস্য যুক্ত দ হসন্ত যুক্ত র হসন্ত যুক্ত অ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে তোমরা খাতায় করে ভালো করে খাতায় করে তুলবে। অবশ্যই এগুলো বাড়িতে ভালো করে পড়াশোনা কর, খাতায় করে তুলে বুঝে করে তুলবে এবং অবশ্যই ভালো করে পড়বে। পড়ার পর অবশ্যই খাতাগুলো বিদ্যালয়ে জমা করবে। যাই হোক, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিও।